চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব গেস্টল থিওরি বা ইনসাইট থিওরি, যেটাকে কোহলার থিওরি বলা হয়। তো থিওরিটা অ্যাকচুয়ালি কি আমরা সেটা জানবো। আর গেস্টল্ট, ঠিক আছে, গেস্টল্ট এই কথাটার অর্থ হচ্ছে আকার বা অবয়ব বা সামগ্রিক রূপ, ঠিক আছে। আর এই তত্ত্বের মূল যিনি প্রবক্তা ছিলেন ম্যাক্স আর্থেইমার, ঠিক আছে। এছাড়া আরও দুজন ছিলেন, একটা হচ্ছে ওলফ গ্যাং কোহলার, আর একটা হচ্ছে কুর্ট কোফকা। মানে তিনজন ব্যক্তি এই থিওরিটাকে দিয়েছিলেন, ঠিক আছে। তো যিনি প্রবক্তা হচ্ছেন ম্যাক্স আর্থেইমার। এবার এই যে তত্ত্বটা দিয়েছিল ইনসাইট থিওরিটার মূল কথা কী ছিল সেগুলো একটু আমি জানবো। বলছে যে কোনো সমস্যার সমাধান ধীরে ধীরে চেষ্টা ও ভুলের মাধ্যমে হয় না। মানুষ বা প্রাণী কোনো পরিস্থিতিকে খণ্ড খণ্ড করে দেখে না, বরং সমগ্র পরিস্থিতিটাকে একবারে পর্যবেক্ষণ করে। আর হঠাৎ করে মনের মধ্যে সমস্যার সমাধান ভেসে ওঠে, যাকে বলা হয় ইনসাইট, ঠিক আছে। কোহলার সুলতান নামের একটা শিম্পাঞ্জির উপরে বেশ কিছু পরীক্ষা চালিয়েছিলেন, ঠিক আছে। তো ওই সুলতান বলে একটা শিম্পাঞ্জির উপরে একটা পরীক্ষা চালিয়েছিল। পরীক্ষাটা কেমন, যে ওই সুলতানকে একটা খাঁচার ভিতর বন্দি রাখা হয়। তারপরে খাঁচার ছাদে কিছু কলা ঝুলিয়ে দেওয়া হয়, যেটা তার হাতের নাগালের বাইরে ছিল। খাঁচার ভেতরে দুটি কাঠের বক্স রাখা ছিল। প্রথমে সুলতান লাফিয়ে কলাগুলো ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হওয়ার পর সে শান্ত হয়ে বসে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে এবং মনে মনে বিচার বিশ্লেষণ করে। হঠাৎ তার মধ্যে অন্তর্দৃষ্টির উদয় হয়। সে বুঝতে পারে বক্স দুটিকে একটির উপর আরেকটি রেখে দাঁড়ালেই কলায় পৌঁছানো সম্ভব, মানে কলাটাকে ধরে ফেলতে পারবে। অর্থাৎ সে তৎক্ষণাৎ একটি বাক্সের উপর আর একটি বাক্স রেখে তার উপর উঠে কলাগুলো পেড়ে নিল। তাহলে এখান থেকে তোমার এই যে এখানে শিখনটি তোমার অন্ধ অনুশীলনের মাধ্যমে হয়নি, এখানে পুরো পরিস্থিতিটাকে একসাথে অনুধাবন করে হঠাৎ সমাধান খুঁজে বের করার মাধ্যমে হয়েছে। একজন শিক্ষক হিসাবে এই থিওরি পড়ার গুরুত্বটা কি? বিষয়বস্তুকে সামগ্রিক থেকে খণ্ড আকারে উপস্থাপন করা, মানে হচ্ছে হোল টু পার্ট। মানে শিক্ষার্থীদের কোনো বিষয় শেখানোর সময় প্রথমে পুরো বিষয়টাকে বা পুরো একটা ধারণাকে ওভারভিউ দিতে হবে। মানে পুরো বিষয়টাকে সংক্ষেপে বলে দিবে, যে চ্যাপ্টারটা বা যে টপিকটা তুমি পড়াবে সেই টপিকটার পুরো ওভারভিউ আগে বলে দিতে হবে। তারপরে খুঁটিনাটি অংশতে যেতে হবে। প্রথমে কি করতে হবে, সংক্ষেপে পুরো ঘটনাটা বলে দিতে হবে, তারপরে খুঁটিনাটি বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এইটা তারপর হচ্ছে মুখস্থ বিদ্যাটাকে কমাতে হবে। মুখস্থ বিদ্যা, যেটাকে আমরা ইংরাজিতে রোট লার্নিং বলি, রোট লার্নিং, মুখস্থ বিদ্যা কমানো। এই তত্ত্ব শেখায় যে অন্ধভাবে মুখস্থ করা শিক্ষার আসল উদ্দেশ্য নয়, সমস্যা অনুধাবন করা এবং চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করাই আসল শিখন। তারপরে চিন্তা ভাবনা ও সমস্যা সমাধানের সুযোগ তৈরি। শিক্ষক শ্রেণীকক্ষে এমন সমস্যা উপস্থাপন করবেন যা শিক্ষার্থীদের চিন্তা করতে বাধ্য করবে। শিক্ষার্থীদের প্রস্তুত সমাধান না দিয়ে, মানে রেডিমেড অ্যান্সার না দিয়ে, তাদের নিজেদেরকে একটা অন্তর্দৃষ্টিতে পৌঁছাতে সাহায্য করবে। তারপরে হচ্ছে শিক্ষার্থী যেন ঘরের সমস্ত জিনিস বুঝতে পারে, তার জন্য শিক্ষককে উপযুক্ত পরিবেশ ও উপকরণের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে গেস্টল্টের যে নিয়মাবলীর কথাগুলো বলেছিল আমি বলে দিচ্ছি। তিনি ল অফ সিমিলারিটির কথা বলেছে, ল অফ সিমিলারিটি, ল অফ প্রক্সিমিটি,
তারপরে ল অফ ক্লোজার, ল অফ কন্টিনিউটি, ল অফ কন্ট্রাস্ট, ল অফ প্রেগন্যান্স, ল অফ ফিগার, ল অফ সিমেট্রি, ল অফ কমন ফেট, ল অফ কমোডিজিয়ান, 10টা বিষয়ের উপর কথা বলেছেন। তো ল অফ সিমিলারিটি মানে হলো সাদৃশ্যের নীতি। যেসব বস্তুর আকার আকৃতি বা যেসব বস্তুর আকার আকৃতি, রং বা রূপের মধ্যে মিল থাকে, আমাদের মস্তিষ্ক সেগুলোকে একই শ্রেণীবদ্ধ করে দেখে। ঠিক আছে, ধরো কোনো একটা পাতায় কিছু বৃত্ত এবং কিছু বর্গক্ষেত্র ছিটানো থাকলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বৃত্তগুলোকে একটা দল আর বর্গক্ষেত্রগুলোকে অন্য দল হিসাবে আলাদা করে ফেলি। ল অফ প্রক্সিমিটি কী বলল? যেসব বস্তু একে অপরের কাছাকাছি বা নিকটে অবস্থান করে আমাদের মন সেগুলোকে একটা দল হিসাবে মনে করে। কতগুলো রেখা পাশাপাশি থাকলে যে রেখা দুটি খুব কাছাকাছি থাকে সেগুলোকে আমরা আলাদা আলাদা পেয়ার হিসাবে দেখি। এবার 3 নম্বর হচ্ছে ল অফ ক্লোজার, মানে হচ্ছে কোনো বস্তুর আকৃতি যদি কিছুটা অসম্পূর্ণ থাকে, তবে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই শূন্যস্থান পূরণ করে সেটাকে একটা সম্পূর্ণ অবয়ব হিসাবে ধরে নেয়। যেমন একটা বৃত্ত বা ত্রিভুজের কিছু অংশ কাটা থাকলে বা অসম্পূর্ণ থাকলে আমরা সেটিকে বিচ্ছিন্ন রেখা না ভেবে একটা পুরো বৃত্ত বা ত্রিভুজ হিসাবে প্রত্যক্ষ করি। 4 নম্বর হচ্ছে ল অফ কন্টিনিউটি কি? আমাদের চোখ বা মন হঠাৎ করে গতিপথ পরিবর্তন না করে উপাদানগুলোকে একটি সরল বা ধারাবাহিক রেখা বা বক্ররেখা বরাবর বজায় রেখে দেখতে পছন্দ করে। দুটো রেখা যদি পরস্পরকে ছেদ করে তবে আমরা সেটাকে 4টা পৃথক রেখা না ভেবে দুটি সরলরেখার অখণ্ড মিলন হিসাবে দেখি। আমাদের চোখ বা মন হঠাৎ করে গতিপথ পরিবর্তন না করে উপাদানগুলোকে একটি সরল বা ধারাবাহিক রেখা বা বক্ররেখা বরাবর বজায় রেখে দেখতে পছন্দ করে। নেক্সট হচ্ছে ল অফ কন্ট্রাস্ট, মানে হচ্ছে কোনো বস্তুর আকার বা গুরুত্ব আশেপাশের বস্তুর সাথে তার বৈপরীত্য বা পার্থক্যের উপর নির্ভর করে। মানে কোনো বস্তুর আকার আশেপাশের বস্তুর সাথে পার্থক্যের উপর নির্ভর করে। একই আকারের একটা বৃত্তকে কিছু বড় বৃত্তের মাঝে রাখলে সেটি ছোট দেখায়, আবার ছোট বৃত্তের মাঝে রাখলে সেটি বড় দেখায়। এটা আর ল অফ প্রেগন্যান্স হচ্ছে সারল্য বা প্রতীয়মানতার নীতি, মানে এটিকে ল অফ গুড ফিগার বা ল অফ সিম্পলিসিটিও বলা হয়। কোনো জটিল দৃশ্যকে আমাদের মস্তিষ্ক সবসময় সহজ ও সুশৃঙ্খল রূপে গ্রহণ করতে চাই। ঠিক আছে, যেমন হচ্ছে অলিম্পিকের 5টা রিংয়ের লোগো দেখলে আমরা এটিকে জটিল কোনো জ্যামিতিক নকশা না ভেবে সহজ 5টি ওভারল্যাপিং বৃত্ত হিসাবে দেখি। 7 নম্বর হচ্ছে ল অফ ফিগার, মানে আমরা যখন কোনো দৃশ্য দেখি তখন আমাদের মন দৃশ্যটিকে দুটি অংশে ভাগ করে দেয়, একটি প্রধান বিষয়, অন্যটি তার পেছনের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, উদাহরণ হিসাবে বিখ্যাত রুবিনের ফুলদানির ছবি, যেখানে খেয়াল করলে কখনো মনে হয় একটি সাদা ফুলদানি, আবার কখনো মনে হয় দুটি কালো মুখের অবয়ব মানে আকার। 8 নম্বর হচ্ছে ল অফ সিমেট্রি, মানে মস্তিষ্ক ভারসাম্যপূর্ণ মানে সিমেট্রিক্যাল উপাদানগুলোকে বেশি পছন্দ করে এবং সেগুলোকে একটা সুসংবদ্ধ বস্তু হিসাবে একত্র করে নেয়। ঠিক আছে, যেমন বন্ধনী রূপ দেখার সময় আমরা বাম ও ডান দিকের সমমিত অংশগুলোকে জোড়া বা একটি পূর্ণ সত্তা হিসেবে মনে করি। যেমন থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলোকে আমরা বাম ও ডান দিকের সমমিত অংশগুলোকে পেয়ার হিসাবে মনে করি, পূর্ণ সত্তা হিসাবে মনে করি। 9 নম্বর হচ্ছে ল অফ কমন ফেট, মানে সাধারণ গতি বা আচরণের নীতি। মূল কথা কি ল অফ কমন ফেটের? যে উপাদানগুলো একই দিকে গতিশীল বা পরিবর্তিত হচ্ছে আমাদের মন সেগুলোকে একই দলের অংশ হিসাবে বিবেচনা করে। যে উপাদানগুলো একই দিকে গতিশীল বা পরিবর্তিত হচ্ছে আমাদের মন সেগুলোকে একই দলের অংশ হিসাবে বিবেচনা করে। উদাহরণ, আকাশে পাখির ঝাঁক যখন একসাথে একই দিকে উড়ে যায় বা রাস্তায় অনেকগুলো গাড়ি যখন একই অভিমুখে চলে তখন সেগুলোকে একটি একক দল মনে হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর ল অফ কমন রিজিয়ন,
এর মূল কথা কি? ল অফ কমন রিজিয়ন হচ্ছে যে উপাদানগুলো যদি একটি স্পষ্ট সীমানা বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ভেতরে আবদ্ধ থাকে তবে সেগুলোকে একত্রিত মনে করা হয়। একটা পৃষ্ঠায় কয়েকটা বিন্দু এলোমেলো থাকলে তার মধ্যে 3টি বিন্দুকে একটি বাক্সের ভিতরে ঘিরে দিলে সেই 3টি বিন্দু একটি আলাদা দল বলে মনে হবে, যদিও বাকি বিন্দুগুলো হয়তো খুব কাছেই অবস্থিত। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গেস্টল্ট থিওরি বা ইনসাইট থিওরি। তাহলে এখান থেকে যেগুলো বললাম এগুলোই পড়তে হবে। ঠিক আছে? তাহলে গেস্টল্ট ইনসাইট থিওরিটা কিসের উপর ভিত্তি করে? কগনিটিভ থিওরি অফ লার্নিং। ঠিক আছে? এগুলো মনে রাখবে। এই হচ্ছে আজকের ক্লাস।